আসলে ইউনিভো গার্মেন্টস এ আছি। ইম্পোর্ট সেকশনটা দেখতেছি, আমি ইম্পোর্ট টিমের সাথেই আছি। তাহলে তো ইম্পোর্ট নিয়ে আশা করি আপনার তেমন কোনো কনফিউশন থাকার কথা না। আছে, যদিও আমি বেশি দিন না, মানে আমার লাইক 9 মাস হচ্ছে আর কি, 8 9 মাস। তারপরও অনেক কিছু জানার আছে জি জি জি। এখনো। আসলে এটা কমার্শিয়াল স্যারদের হচ্ছে আন্ডারে একটা আমাদের তো সাগরের মতো। শিখতে। এখানে আসলে শিক্ষার শেষ নেই। কমার্শিয়াল জি, ট্রেডিং পার্টে আমরা যদি যাই শেষ তাহলে, নাই আসলে। হ্যাঁ, কমার্শিয়ালের ট্রেডিং পার্টে যদি যাই তাহলে কমার্শিয়ালটা খুবই সীমিত। ট্রেডিং পার্টে আসলে তেমন আমাদের কঠিন কোনো ফর্মালিটি আমাদের নেই। আসলে আহ, আমাদের আমাদের অফিসের ক্যাটাগরিটা হচ্ছে আপনার এলসি করে একজন, মানে একজন কারো কাছে এমন দায়িত্ব নাই যেটা হচ্ছে ও শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবে, এরকম না। আমাদের হচ্ছে এলসি পার্ট করে একজন, ডকুমেন্টেশন পার্ট করে একজন, দেন আরেকজন অন্য পার্ট করে, এইভাবে এয়ার কুরিয়ার আচ্ছা আরেকজন দেখে। সেই জন্য আমাদের ওই শিখার জিনিসটা অনেক কিছু রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। যাক, বুঝতে পেরেছি, অসুবিধা নাই। আমি এই প্ল্যাটফর্মটি প্রস্তুতি করেছি এই জন্য যাতে আমরা আসলে এখানে সম্মিলিতভাবে সবাই সবকিছু শিখতে পারি এবং শিখে আমাদের ক্যারিয়ারে এগিয়ে যেতে পারি। জি, আমি আসলে এটাই চাচ্ছিলাম যে আসলে আমরা একটা পার্টে রয়ে গেছি। আমাদের কাজটা প্রেশারাইজের কারণে হয়তো অন্য পার্ট শিখার কোনো সুযোগই পাচ্ছি না, যে আমাদের নিজস্ব কাজটাই বেশি হয়ে গেছে। ওইটা শেষ করতে করতে দিনে আর সময় পাওয়া যায় না যে অন্য আরেকজনের পার্টটা যে দেখবো। সো শিখাটা হচ্ছে না। চাচ্ছিলাম আরো গভীরভাবে শিখতে আর কি। শিখার তো এটার আসলে অনেক কিছুই আছে। জি। আজকে আমি যে ইম্পোর্ট প্রসেস ফ্লোর প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করেছি, এটা কি আপনারা সবাই দেখেছেন? জি ভাই, আমি দেখেছি। এটা নিয়ে আপনার কোথাও কোনো প্রশ্ন আছে? এবং এই প্রসেস ফ্লোটি কেমন ছিল? এটা কি আপনাকে ইম্পোর্টের সম্পূর্ণ ধারণা দিতে পেরেছে? জি, এটা এটা আসলে রিলেট করছে যে আমি যা যা করতেছি এটার একটা রিলেশন আমি পাইছি। সো এখানে আমার সবচেয়ে সবসময় একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে আমরা আসলে টিটি কেন করি, আসলে এই বিষয়টা টিটি না করলে কি সমস্যা, টিটি করলে কি লাভ কি বেনিফিটস, এই জিনিসগুলা সম্পর্কে আমার অনেক কিছু জানার ছিল, যেগুলা আমি আসলে, মানে আমার যে পার্ট, যে মানুষটা টিটি করে বা যে এলসি করে, তার সাথে আসলে কথা বলার সময়ই পাওয়া যায় না যে অফিস আওয়ারটাতে। বা দেখা যায় অফিস আওয়ারের পরে ও আর অন্য কিছু শেয়ার করতে চায় না, ও নিজেও টায়ার্ড থাকে, এরকম একটা বিষয়। সো আর ডিস্টার্বও করতে চায় না ওকে আর, এটাই আর কি। খুব ভালো একটি টিটি প্রশ্ন এবং করেছেন। এলসি পার্টটা। হ্যাঁ, তানভীর ভাই, এবার আমি একটু বলি। আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে আমরা টিটি কেন করি, বা টিটি না করলে আমাদের অসুবিধাটা কোথায়। আসলে টিটি এবং এলসি এই দুটোই হচ্ছে আপনার নেগোসিয়েশনের উপরে ডিপেন্ড করে। বুঝছেন? আপনি যখন সাপ্লায়ার ডিলিংস করতেছেন, আপনাদের প্রকিউরমেন্ট পার্টে যে আছে, সে তার কমিউনিকেশন স্কিলের উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনি আসলে এলসির মাধ্যমে ডিল করবেন না টিটির মাধ্যমে। আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় আমাদের গার্মেন্টস ট্রেডে আমাদের বায়ার ওয়াইজ আমাদের বেশ কিছু সাপ্লায়ার ফিক্সড করা থাকে, এবং সেই সাপ্লায়াররা ফোর্সফুলি আমাদের কাছ থেকে আপনার অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকে যদি পেমেন্টগুলো একটু ছোট অ্যামাউন্টের হয়, লাইক $2,000, $3,000। হ্যাঁ, এইরকম ছোট অ্যামাউন্ট হলে তখন তারা কি করে, যে এলসির মাধ্যমে না গিয়ে তারা টিটি পেমেন্টটা চেয়ে থাকে। তো এটা আসলে নেগোসিয়েশনের বিষয়। এবং এটি যদি আপনি আপনার বায়ারকে কোনোভাবে কনভিন্স করতে পারেন যে আমি $2,000 জন্য টিটি পেমেন্ট দিব না, আমি আপনাকে এলসি দিব, প্রয়োজনে ডেফার্ড এলসি না দিয়ে আমি এলসি এর সাইড দিব, কিন্তু আপনাকে আমি এলসি দিব, এবং আপনি যদি বায়ারকে আপনার সাপ্লায়ারকে কনভিন্স করতে পারেন, তাহলে আপনি টিটি থেকে কিন্তু বিরত হয়ে আসতে পারতেছেন। বিষয়টি কি ক্লিয়ার? জি ভাই, বুঝছি। তার মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে আপনার মার্চেন্টে ডিল করে সাপ্লায়ারের সাথে, আমাদের আমাদের কোম্পানি পলিসি অনুসারে। এবং বায়াররাও আপনার হচ্ছে সাপ্লায়ারকে নমিনেট করে দেয়। এটা আমাদের হয় আসলে। সো তাইলে এটাতে এটা আসলে সম্পূর্ণ সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশনের বেলায় হয়ে থাকে। বুঝছি আমি এটা হ্যাঁ, এখন। এটা পুরোটা ডিপেন্ড করতেছে সাপ্লায়ারের সাথে আপনার নেগোসিয়েশন, যে আপনি আসলে টিটি বা এলসি, এটা আপনাকে নিশ্চিত করতেছে কি একটি পেমেন্ট টার্ম। এটাই তো। টিটিতে ভেজাল বেশি নাকি এলসি তে ভেজাল বেশি? টিটিতে মনে হয় কোনো ভেজাল নাই।
টিটিতে খুবই দ্রুত হয়। ডকুমেন্টেশন ইস্যুগুলো একটু কম। এলসিতে আপনার কম, ডকুমেন্টেশন দ্রুত। ইস্যু আছে, যেমন ব্যাংক টু ব্যাংক ডকুমেন্ট পাঠাতে হয়। এরপরে ডকুমেন্টে যদি কোনো প্রকারের ভুল আসে সেই ক্ষেত্রে সাপ্লায়ারের কাছ থেকে ব্যাংক ডিসক্রিপেন্সি চার্জ কেটে নিচ্ছে, এতে কি হচ্ছে, সাপ্লায়ারের কস্টিংটা বেড়ে যাচ্ছে। এরপরে ব্যাংকের জি। মাধ্যমে আপনি যখন ব্যাংক চ্যানেলে কাজ করতেছেন, ব্যাংক প্রতিটা পার্টের জন্য তাদের আমাদেরকে সার্ভিস চার্জ কর্তন করতেছে তাদের, বুঝছেন। কিন্তু টিটি পেমেন্টে জি। কি হচ্ছে, আপনি ওয়ান শটে জাস্ট পেমেন্ট করে দিচ্ছেন, এখানে সাপ্লায়ারের আর কর্তনের কোনো কিছু থাকে না। সাপ্লায়ার আপনাকে সেই অনুযায়ী ডকুমেন্ট দিয়ে দিচ্ছে, আপনি সেই ডকুমেন্ট অনুযায়ী গুডস রিলিজ করে নিচ্ছেন। টিটির ক্ষেত্রে ডকুমেন্টেশন আচ্ছা, ঝামেলাটা একটু কম। যদি যদি সাপ্লায়ার ফ্রড হয়, আমি যদি টিটি পেমেন্ট করেও ফেলি, তাহলে তো ওইটা আবার ব্যাক পাওয়ার কোনো সুযোগ নাই। না, এটা আসলে কোনোভাবেই নেই। এটা যদি, যেমন আমরা গার্মেন্টসে তো আসলে লোকাল এলসিও করি, যদি আপনি লোকালি করে থাকেন সেটি যদি সামহাও রিকভার করতে পারেন, ওইটা অন্য বিষয়। কিন্তু ফরেনের ক্ষেত্রে আপনি যদি টিটি করে ফেলেন ওইটা, সাপ্লাই এবং সাপ্লাইয়ের যদি ফ্রড হয়, সেক্ষেত্রে ওটা ব্যাক পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ জি, আমি সাপ্লায়ারের আপনার কাছে ভিডিওতে পাঠানোর এটাই পরেই শুনছিলাম আর কি। সাপ্লায়ারের কাছে পাঠানোর পরেই সাপ্লায়ার কিন্তু ওই ওই টাকাটা তার অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে। তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার পরে তো আপনি চাইলেও আপনি পারতেছেন না। এবং সেই অ্যামাউন্টটি যদি বড় হয়, বিভিন্ন মানে সিস্টেম রয়েছে, বিভিন্ন আরবিট্রেশন সংস্থা রয়েছে, তাদের মাধ্যমে যোগাযোগ করে ইন্টারন্যাশনাল লয়ের আন্ডারে ওইটা কালেক্ট করা যায়, কিন্তু ইটস এ লেন্দি প্রসেস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আমাদের আহ, আমাদের অফিসে সারফাত আপনার ভাই, আমি আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। আমাদের আমার এক সিনিয়র, আরেকটা জিনিস হচ্ছে। সারফাত ভাই, একটু একটু ভাই, আমার এক সিনিয়র ভাই এক্স ব্যাবিলন, ঠিক আছে, উনি এখন মেঘনাতে আছে। ওনাকে আমি ফরওয়ার্ড করছিলাম, উনি জয়েন করছে, সাজিদুর রহমান। একটু যদি পরিচয় হয়ে নিতেন, উনি হচ্ছে এক্সপোর্টে এক্সপার্ট, অনেক দিন থেকেই আছেন, পাশাপাশি আরো বিভিন্ন ডিপার্টমেন্টেও কাজ করছে, ঠিক আছে। যদি সাজিদুর ভাই একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। সালাম। আমি মোহাম্মদ শারাফাত হোসেন। আমি নাজমুল ভাইয়েরই কলিগ। জি, আমার একটু হেডফোনে সমস্যা হচ্ছে, আমি শুনতেছি, আমি একটু করতেছি টেকনিক্যাল প্রবলেমটা সমাধান মানে করার জন্য। ভালো লাগতেছে আপনাদের সাথে জয়েন করতেছি ইনশাল্লাহ। টেকনিক্যাল প্রবলেম শেষ হয়ে গেলে আমরা আরো ইন্ট্রোডিউস হব ইনশাল্লাহ, আপনি ক্যারি করেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে, আমরা এলসি তে আমাদের অফিসে সাধারণত ব্যাক টু ব্যাক এলসি করি। তো আমরা ব্যাক টু ব্যাক কেন করি, অন্যগুলা কেন করি না? বা ব্যাক টু ব্যাক করলে কি সুবিধা? আসলে ব্যাক টু ব্যাক, আমরা যখন এই যে আমরা গার্মেন্টস ট্রেড মানে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলাই এই ব্যাক টু ব্যাক এলসির সুবিধা পেয়ে থাকতেছি। মানে যারা আমরা বন্ড লাইসেন্স ধারী, তারাই শুধুমাত্র আমরা এই ব্যাক টু ব্যাক সুবিধাটা পাই, বুঝছেন। এই ব্যাক টু ব্যাক করার রিজন হচ্ছে, আপনি এই এই যে এলসির মাধ্যমে আপনার যে সেলস কন্ট্রাক্টটা পেয়েছেন, সেই সেলস কন্ট্রাক্টটা লিয়েন করায় আপনি কি করতেছেন, ওই সেলস কন্ট্রাক্টের এগেনস্টে আপনার ইনপুট মেটেরিয়ালস গুলা ইম্পোর্ট করার জন্য আপনি ব্যাক টু ব্যাক এলসি ওপেন করতেছেন। এই ব্যাক টু ব্যাক করার রিজনটি হচ্ছে এই যে আমরা যে ব্যাক টু ব্যাক করতেছি, আমরা পরবর্তীতে যখন আমাদের এক্সপোর্ট করার মাধ্যমে আমরা ফান্ডটি পাবো, এই ফান্ড থেকে পরবর্তীতে আমাদের এই ইম্পোর্ট এলসি গুলার পেমেন্ট হয়ে থাকে, বুঝছেন। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমরা ব্যাক টু ব্যাক করার মাধ্যমে একটি ক্রেডিট ফেসিলিটি পাচ্ছি। আমরা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ইডিএফ ফান্ড আছে, সেই ইডিএফ ফান্ড গুলো, এই ইডিএফ ফান্ডের সুবিধাটা নিতে পারতেছি। এখন এখানে যদি আমরা সরাসরি আপনার এলসি করি, সেক্ষেত্রে তো আমরা ইডিএফ ফান্ডের ফ্যাসিলিটি পাবো না, আমরা যদি ক্যাশ এলসি করি। বুঝতে পেরেছেন? জি, জি ভাইয়া, বুঝছি। আর কোনো, আসসালামু আলাইকুম। জি, আসলে ভাইয়া তানবীর প্রশ্নের ভাই, অভাব নেই, কিন্তু আপনি জি। আমি হামিদ চট্টগ্রাম থেকে। আপনার ব্যাক টু ব্যাক এলসি কেন করেন এটা নিয়ে একটু করে আমি শর্টকাটে যদি বলি, এটা হচ্ছে মূলত ফাইন্যান্স সাপোর্টের জন্য। যেমন জি, একটু আর একটু ডিটেলস যদি বলতেন, আমি আসলে এটা সম্পর্কে ডিটেলস হচ্ছে, আইডিয়া। ধরেন আপনার যেই ভাই একটু আগে বলে দিচ্ছেন, আপনার যে ইনপুট দিয়ে যেগুলো দিবেন এক্সপোর্টের জন্য, ওগুলা ইম্পোর্ট করতে গিয়ে আপনার যে ফাইন্যান্সটা দরকার, টেম্পোরারি ওই ফাইন্যান্সটা আপনার কাছে নাও থাকতে পারে, টাকাটা আপনার কাছে নাও থাকতে পারে। ওই ফাইন্যান্সের সাপোর্টের জন্য আপনি ওই যেটা মাস্টার এলসি থাকছে, ওই মাস্টার এলসির এগেইনস্টে গিয়ে
আপনি ব্যাক টু ব্যাক এলসি কোডটা খুলতেছেন। বুঝছি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। হামিদ ভাইকেও অসংখ্য ধন্যবাদ। আর কি কারো কোনো প্রশ্ন আছে? নাজমুল ভাই, ইম্পোর্ট সম্পর্কে আপনার আরাফাত কোনো ভাই, প্রশ্ন আছে ভাইয়া? জি আমার প্রশ্ন হচ্ছে, আমি এর আগেও অফলাইন আপনাকে বলেছিলাম, ওই যে ইন্স্যুরেন্সের যে বিষয়টা, এটা ইন্স্যুরেন্স কি আমরা হচ্ছে ধরেন একটা এলসির এগেইনস্টে একবার নিলেই হবে, বা এলসি যদি বা আপনার সেলস কন্ট্রাক্ট যদি অ্যামেন্ডমেন্ট হয়, পরবর্তীতে কি আবারও আমার ইন্স্যুরেন্সটা নিতে হবে কিনা, বা এটা কি মানে ডিটেলসটা যদি একটু বলতেন ইন্স্যুরেন্সটা নিয়ে। ঠিক আছে নাজমুল ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। ইন্স্যুরেন্সটি কোনোভাবেই আমাদের সেলস কন্ট্রাক্টের সাথে সম্পর্কিত না। ইন্স্যুরেন্সটি সম্পর্কিত হচ্ছে আমাদের এলসির সাথে, আমরা যে ইম্পোর্ট এলসিটি ওপেন করতেছি সেটির সাথে। তো আপনার এখন আপনি যদি একটি সেলস কন্ট্রাক্টের এগেনস্টে একাধিক সাপ্লায়ারের কাছ থেকে আপনি বিদেশ ফরেন সাপ্লায়ারের কাছ থেকে একাধিক পিআই কালেকশন করেন, তাহলে আপনাকে প্রতিটি সাপ্লায়ারের জন্য আলাদা করে, মানে প্রতিটি এলসির জন্য আলাদা করে সমমূল্যের ইন্স্যুরেন্স ক্রয় করতে হবে। এবং পরবর্তীতে মনে করেন আপনি এখন একটি $10,000 একটি এলসি সাপ্লায়ার এ কে দিয়েছেন, পরবর্তীতে ওই সাপ্লায়ারের আবার একটি পিআই এসেছে $2,000। আপনি কি করতেছেন, এলসি কে জাস্ট অ্যামেন্ড করতেছেন ভ্যালু ইনক্রিজ দিয়ে। এই যে পরবর্তীতে যে $2,000 এসেছে, এই $2,000-এর জন্য আবার আপনাকে অ্যামেন্ড ইন্স্যুরেন্স ক্রয় করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যখন এলসি অ্যামেন্ডমেন্ট করছেন, ঠিক সেইভাবে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি প্রথমে যে ইন্স্যুরেন্স নিয়েছেন সেই ইন্স্যুরেন্সের আন্ডারে আপনি এই ইন্স্যুরেন্সের একটা অ্যাডেন্ডাম করে এটির ভ্যালু বাড়িয়ে নিতে পারবেন। নাজমুল ভাই কি আচ্ছা, কি ওইটার কি বিষয়টি? কোনো টাইম ফ্রেম আছে? ওইটার কি কোনো টাইম ফ্রেম আছে টাইম যে এই ফ্রেম বলতে, দিনের মধ্যেই? একটি ইন্স্যুরেন্স যখন ইন্স্যুরেন্স কোম্পানি ইস্যু করে, ইস্যু ডেট থেকে পরবর্তী 1 বছর পর্যন্ত ওই ইন্স্যুরেন্সটি ভ্যালিড থাকে। এই সময়ের মধ্যে আপনাকে এই ইন্স্যুরেন্সটি ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে ইন্স্যুরেন্সের টাইম ফ্রেম। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার এখন। আহ, আহ, ভাইয়া, ওই যে ইন্স্যুরেন্স কি আমার হচ্ছে পার এলসি ওয়াইজ করতে হবে? যে আমি এখন একটা এলসি করলাম, হ্যাঁ, এরপরে দেখা গেছে আরেকটা যখন এলসি করবো, তখন একটা ইয়ে নিতে হবে, আপনার ইন্স্যুরেন্স কাভার নোট নিতে হবে। জি, ইন্স্যুরেন্স কভার আপনি আপনার প্রতিটা সাপ্লায়ারের জন্যই নিতে হবে। এবং আচ্ছা। ইন্স্যুরেন্স শুধুমাত্র আমরা ফরেন এলসির ক্ষেত্রে নিব। আমরা গার্মেন্টস ট্রেডে আমরা যারা হুম আছি, আমরা কিন্তু হুম। লোকাল এলসিও করি, আবার ফরেন এলসিও করি। আমরা শুধুমাত্র রাইট। ফরেনের জন্য ইন্স্যুরেন্স ক্রয় করব। এবং এয়ারের ক্ষেত্রে কি এলসি কাভার নোট নিতে হয় এয়ারে? এবং ইংল্যান্ডে যেগুলো আসে, তার মানে ইন্ডিয়া থেকে যেগুলো আসে? ফরেন প্রতিটি এলসির জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। হুম, আচ্ছা। জি। এক্ষেত্রে কি কোনো ভ্যালুর ইয়ে আছে? মানে যে এত ভ্যালু হলে ইয়ে নিতে হবে, কাভার নোট নিতে হবে, বা কম ভ্যালু হলে নেওয়ার প্রয়োজন নাই? আসলে এরকম কোনো গাইডলাইন নেই আপনাকে। প্রতিটি ভ্যালুর জন্যই আপনার ওই $500, আমরা অনেক সময় $200 টিটি করি না, অনেক সময় অনেক স্যাম্পল হুম আছে না যেগুলো আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমরা স্যাম্পল ক্রয় করি, ওইখানে $200 টিটি করলেও আপনাকে ওই $200 জন্য ইন্স্যুরেন্স কাভার নোট নিতেই হবে। প্রতিটি ইয়ার জন্য ব্যাংক ব্যাংক আপনাকে ইন্স্যুরেন্স কপি ছাড়া কোনোভাবেই আপনার ফরেন এলসি বা টিটি প্রসিড করবে না। এটি একেবারে বাধ্যতামূলক। তবে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেটা আছে সেটার ক্ষেত্রে মানে বাংলাদেশে কিছু গাইডলাইন আছে। যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়ামের সর্বনিম্ন রেট হচ্ছে $500। অর্থাৎ আপনার সাথে যে নেগোসিয়েশন রেট, যে নেগোসিয়েশন পার্সেন্টেজ থাকবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী যদি মনে করেন আপনি $200 ইন্স্যুরেন্স নিচ্ছেন, এখন $200 ইন্স্যুরেন্সে এটা যে- আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে বিল আসলো $200, সেই ক্ষেত্রে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিতে $200 না, $500 দিতে হবে। সর্বনিম্ন ইন্স্যুরেন্স চার্জ হচ্ছে $500। আর কি কোনো প্রশ্ন আছে কারো?
আর একটা বিষয় ভাই, ওই যে লাইভ ক্লাসের রেকর্ডিং গুলা হচ্ছে আপনার চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেলে দিলে মনে হয় ভালো হয়, যদি এখানে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস হয়। বলেছেন, এর আগের গুলো আমি দিই নাই, কারণ এর আগের গুলাতে আমরা আসলে সেইভাবে কোনো কনস্ট্রাকটিভ আলোচনাতে যেতে পারি নাই, বুঝছেন। তো আজকে দেখতেছি, আজকে আমাদের আলোচনাটি আলহামদুলিল্লাহ ভালো কনস্ট্রাকটিভ ওয়েতে হচ্ছে, এবং আসলে অনেক, পরে এখানে অনেক বিষয় আছে যেটা আমাদের। ইনপুটের ভাই আরেকটা বিষয় হচ্ছে আইজিএম এর একটা বিষয় থাকে। হুম হুম আইজিএম হুম। এইটা নিয়ে একটু যদি ডিসকাস করতেন, এই যে অনেক সময় দেখি ভুল হইলে কি হবে, কি কারেকশন, ভুল যাতে না হয় এটা কিভাবে ইয়ে করা যাবে, অ্যাভয়েড করা যাবে। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা নিলাম এবং আমি এটার ব্যাপারে কথা বলবো। এখানে জামান ভাই হাত তুলেছেন। জামান ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি, জামান ভাই। ভাই আমার একটা প্রশ্ন হলো এলসি সংক্রান্ত। সাপোজ আমি মিশনারি এলসিস নিয়ে কথা বলতে চাইতেছি। জি, আমাকে কি, সাপোজ ধরেন আমি যে এক্সপোর্টের এগেনস্টে বা আমি যে ডলার সংগ্রহ করি, কি আমাকে মিশনারি এলসি খুললে ভালো হবে নাকি ক্যাশ টাকা এলসি খুললে ভালো হবে, সে ব্যাপারে কোনো গাইডলাইন দিতে পারবেন? আমি, হ্যাঁ, এই বিষয়ে আপনাকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনার এক্সপোর্টের এগেনস্টে যে পেমেন্ট গুলো আসে, আপনার হুম ওই এক্সপোর্টের এগেনস্টে ফান্ডটা ব্যাংকে আসার পরে তো আপনি সেটা রিয়ালাইজ করে নেন। রিয়ালাইজ করার হুম। পরে সেটা তো আপনার অ্যাকাউন্টেই, ডলারটা তো পুরোপুরি আপনার অ্যাকাউন্টেই থাকতেছে। তো মেশিনারি রেলসির না, ক্ষেত্রে, পুরোটা থাকে না। এফসিতে একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দিয়েছে সরকারে, এখন এখন মনে হয় 10%, 10% বেশি তো এফসিতে রাখা যায় না। একটা হ্যাঁ নির্দিষ্ট টাইম আছে, ওই টেন হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ, করে আমি জমাবো আর কি। হুম হুম হুম, হ্যাঁ, এই এই নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে যে টাকাটা থাকতেছে, মেশিনারি রেলসির ক্ষেত্রে এখানে এই নিয়ম অনুযায়ী আপনার ওই এফসি অ্যাকাউন্ট থেকেই আপনাকে মূলত এই মেশিনারি মানে ক্যাশ এলসি রিলেটেড যে পেমেন্ট গুলা, মেশিনারি হুম। এলসিটা হচ্ছে ক্যাশ ক্যাশ এলসির ক্যাটাগরির, ওইখান থেকে এই পেমেন্ট গুলা দিতে হয়। শুধুমাত্র ব্যাক টু ব্যাক এলসির পেমেন্টটা আপনার ওই এক্সপোর্ট প্রসিডের টাকা থেকে আপনি, মানে এক্সপোর্ট প্রসিড রিয়েলাইজেশন থেকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ওইটাকে ক্যাশ এলসি বলা হয় কেন? এরকম কোনো গাইডলাইন আছে যে এটা ক্যাশ এলসি, এটা ব্যাক টু ব্যাক এলসি, এরকম হ্যাঁ, কোন ব্যাক টু গাইডলাইন ব্যাক আছে এলসি তো, বাংলাদেশ ব্যাংক থেকে? ব্যাক টু ব্যাক এলসির তো অবশ্যই একটা গাইডলাইন আছে। ব্যাক টু ব্যাক এলসির গাইডলাইনটি হচ্ছে, আপনার ব্যাক টু ব্যাক এলসি শুধুমাত্র বন্ড লাইসেন্স যাদের আছে তারাই ওপেন করতে পারবে। তাও শুধুমাত্র ব্যাক টু না, ব্যাক মানে এলসিতে আপনি 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 এখানে মানে একটু মিস্টেক আছে। বন্ড লাইসেন্স ছাড়াও তো অনেকে করে, বন্ড অনেকে তো লাইসেন্স। বন্ড লাইসেন্স ছাড়াও করতে পারে, যেটা আমার ধারণা। যেমন আমি আগে যে সাবেক যে গার্মেন্টস ছিলাম, আমরা কিন্তু বন্ড ছিল না, তারপরেও কিন্তু আমরা 2 বছরে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি করছি অঙ্গীকার নামা দিয়ে। বন্ড লাইসেন্স থাকতে হবে, এটা হলো পরবর্তীতে নির্দেশনা দেওয়া হয় যে আপনাকে বন্ড লাইসেন্সের আপনি অ্যাপ্লাই করবেন, বন্ড লাইসেন্স পাবেন, দেন তারপর আপনাকে একটা মর্ম ইয়া করে আপনাকে দেওয়া হয়। আচ্ছা, এই যে অঙ্গীকার লোকাল নামাটা থেকে আপনি পারবেন, লোকাল থেকে পারচেস করে পারবেন। হ্যাঁ, এই অঙ্গীকার নামাটা আপনি দিয়ে যখন এলসি করতেছেন, এই অঙ্গীকার নামা দেওয়ার আগে তো আপনাকে বন্ড লাইসেন্সের জন্য অবশ্যই আবেদন করতে হচ্ছে, যে আমার আবেদন করা আছে, আমি পাবো, বুঝছেন। ব্যাক ওই টু ব্যাক এলসির ক্ষেত্রে, ওইটা তো পাওয়ার পরে বলছি, হওয়ার আগেও হয়, আমি বলছি ওইরকম আরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ড লাইসেন্স থাকতে হবে ওইটা। মানে দেখা যাবে আমি 5 বছর করলাম, আমার প্রতিষ্ঠান বন্ড লাইসেন্স পাইলো না, ব্যাক টু ব্যাক এসে প্রসিড হলো, হে ব্যবসা ভালো লাগলো না, বন্ধ করে। যেমন আমি যে সাবেক প্রতিষ্ঠানে ছিলাম, একজন আমেরিকান কোম্পানি, সে হুম 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 বাংলাদেশের ফরেস্ট দেখে বন্ড লাইসেন্স অ্যাপ্লাই করছে, 5 বছর সে চেষ্টা করছে, 3 বছরে বন্ড পায় না, বিভিন্ন ধরেন বিভিন্ন রকম সমস্যার কারণে সে হুম বাধ্য হুম হয়ে হুম। পরে সে ব্যবসা গোটায় চলে গেছে, যে আমি না, এই অবস্থা আমি করব না। তো বন্ড লাইসেন্স হয় না, কিন্তু সে তো 3 বছর ব্যবসা করছে, করছে না? আচ্ছা আচ্ছা, আচ্ছা, যাক, এই বিষয়টি হয়তো আচ্ছা, বা আমার জানা আচ্ছা, ছিল না। ওইটা নিয়ে আমি যাচ্ছি না। এখন আমার হ্যাঁ প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, হলো এই যে বিষয়টা হয়তো বা আমার জানা আমার ছিল না। ক্যাশ, আমার হলো আজকের ক্যাশ, আলোচনার ক্যাশ মাধ্যমে ভালো এলসি। হলো যে আমরা আমি বিষয়টি একটা জিনিস অবগত বলি, হতে পারলাম। হ্যাঁ, না, আমার প্রশ্নটা হলো ক্যাশ এলসি এবং ব্যাক টু ব্যাক এলসি এটার পার্থক্যটা কি? ব্যাক টু ব্যাক তো আমি বললাম, বুঝলাম যে যে কোনো কন্ট্রাক্টের এগেনস্টে, মানে এগেনস্টে যে এলসিটা হবে সেটা ব্যাক টু ব্যাক এলসি, হুম সাপোজ। হুম। এছাড়া তো ব্যাক টু ব্যাক এলসি হয় না, যেটা আমার ধারণা, বা আমার না। জানার ইয়েও থাকতে পারে। জি, আর আমার প্রশ্ন হচ্ছে ক্যাশ এলসিটা কি? আমরা যে ক্যাশ ক্যাশ বলি, এই এই জায়গাটা কোথাও বাংলাদেশ ব্যাংকের নীতিমালাতে কি লেখা আছে যেটা ক্যাশ এলসি বা কোনো কিছু? বাংলাদেশ ব্যাংকের নীতিমালাতে এইভাবে আসলে, মানে ক্যাশ এলসি এই শব্দটা এইভাবে মেনশন নাই। তবে তো কেন আমরা ক্যাশ আপনার, এলসি বলবো? তবে এখানে এলসির যে কোডগুলো আছে, আমাদের এলসির যে কোড, হুম এই কোড দিয়ে আমরা ব্যাক টু ব্যাক এলসি এবং ক্যাশ এলসি কে আইডেন্টিফাই করে থাকি। আমাদের এলসি কোডিং হুম কি হচ্ছে, প্রথম 4 ডিজিট হচ্ছে ব্যাংকের কোড, পরবর্তীতে হুম
পরবর্তীতে হচ্ছে 2 ডিজিট বছরের, এবং পরবর্তী যে 2 ডিজিট, এই 2 ডিজিটটি আমাদেরকে এলসির ধরন ধরন প্রকাশ করে। আচ্ছা। আচ্ছা, তো এই ক্ষেত্রে 01 এবং 02 এই দুইটাকে আমরা বাংলাদেশে মানে ক্যাশ এলসি বলেই সব থেকে বেশি চিনি। 01 এবং 02, 03, 04, 05, 06 এইগুলো হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, এবং ইপিজেড এর ক্ষেত্রে এটি হচ্ছে 11 এবং 12। আচ্ছা, তো ইপিজেড ইপিজেড এটা কি এলসি হবে? ইপিজেড এরটাও তো আমরা ইপিজেড থেকেও যেটা করতেছি ওইটাও তো ব্যাক টু ব্যাক হুম এলসি। আপনি আপনি আপনার সেলস কন্ট্রাক্টের এগেনস্টে ইপিজেড থেকে যখন আপনি এই যে ইনপুট ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করতেছেন, তখন ওই 11-12তে হুম। ব্যাক টু ব্যাক এলসির অধীনেই চলে যাচ্ছে। 11-12 দিয়ে রাইট। বুঝাচ্ছে ইপিজেড এর ব্যাক টু ব্যাক এলসি। আচ্ছা, বুঝেছেন? তো বাট ওই আমি যে যদি ক্যাশ এক লাখ এলসি, যে আপনার যে মনে প্রশ্ন আসলো না, যেটা আসলে কোথাও লেখা আছে কিনা, ওইভাবে লেখা নাই। একটি হচ্ছে রাইট, ব্যাক টু ব্যাক যেমন আর একটি হচ্ছে ব্যাক টু ব্যাক আপ- ছাড়া। আপনি যেটা বলতেছেন যেটা হলো যে আমরা যেটা বুঝি কোড নাম্বার যেটা দিয়ে আমরা যেটা বুঝি বা যেটা বইতে লেখা আছে বা যেভাবে বুঝি আমরা, যেমন 1 নাম্বার যেমন অ্যাট এলসি, 2, 4 হলো যেমন ডেফার্ড হবে, এভাবে তো সিস্টেমটা, তাই তো? হ্যাঁ, যেমন 11, 12 লাইক হলে অ্যাড সাইড ইপিজেড এর এলসি এলসি গুলার হবে। কোড, অ্যাড সাইড তাহলে এলসি কোড হচ্ছে 01 ওই যে ক্যাশ এলসির ক্ষেত্রে, এন্ড 02 হচ্ছে ডেফার্ড। আচ্ছা, না এই প্রশ্নটা আমার কেন, আমরা কমার্শিয়ালরা গদ বাঁধা না জানি, আমাদেরকে জানা উচিত ছিল এভাবে, তাহলে আমাদের জন্য ওদের ভবিষ্যতে ভালো হয়, এটা হলো আমার ধারণা। কে কিভাবে নেন জানি না, কারণ সিস্টেমটা হলো এট সাইড ড্রাইভার কারণ ক্যাশ ব্যাক টু ব্যাক ইজ ক্যাশ ক্যাশ। যেমন আমি আমি আজকে প্রায় 7-8 বছর আছি, কিন্তু ক্যাশ সবাই বলে, কিন্তু ক্যাশের ব্যাখ্যাটা আমি পাইলাম না। এই হ্যাঁ, জন্য এই আপনি ইনপুট নিয়ে যে আপনার আলোচনা মনে যে করতে আছেন। প্রশ্ন, আপনার মনে যে প্রশ্ন সেই প্রশ্ন আমার মনেও ছিল। বাট এটা নিয়ে আসলে হচ্ছে কি, আমাদের দেশে এখন এই শব্দটি প্রচলিত হয়ে গিয়েছে, এটাকে আমরা সবাই এইভাবেই চিনি, তাই এইভাবেই এখন সবাই উচ্চারিত করে। বুঝতে পারছি। যেমন না এক্সেলে, আচ্ছা ঠিক। এই যে যেমন আমরা যখন এক্সেলে যাই, এক্সেলে আসলে ট্যাব বলতে কিন্তু কিছুই নাই, বুঝছেন? হুম। এক্সেলের আমরা রিবন বারটাকে কিন্তু আমরা পুরা বাংলাদেশে আপনি দেখবেন বেশিরভাগ মানুষই এক্সেলের রিবন বারকে বলে কি ট্যাব, ডাটা স্যার ট্যাব, বলেন। হুম। হোম ট্যাব। না বাট এখন ওটার হচ্ছে কিন্তু যে, অরিজিনাল না নাম হচ্ছে এখন কি, রিবন। না এখন হচ্ছে আগে আমরা কমার্শিয়ালরা বা আমরা আগে আমাদের যে একটা ইয়ে ছিল, সবাই আমরা মুখস্থ কপি পেস্ট বিভিন্ন জিনিস শিখছি। এখন নতুন নতুন অনেক জেনারেশন, অনেক নতুন নতুন এক্সপার্ট, অনেক ভালো লোক কমার্শিয়াল আসতে আছে। কারণ তারা যখন কথার কথা, ধরেন আমি আজ 8-10 বছর আছে, আমার একটা জুনিয়র আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো, বস আপনি আমাকে ক্যাশ এলসি সম্পর্কে ধারণা, ক্যাশ এলসিটা কি? যখন আমি বলতে পারবো না যে ক্যাশটা কি, যখন আমি তাকে গদবাধা বলবো, তখন সে আমাকে বলবো তোরে দেখো আজকে সে 10 বছর 20 বছর চাকরি করে, তাহলে সে আমাকে কি শিখাচ্ছে, আমি কি শিখবো তার থেকে? একটা কিন্তু একটা অনাস্থা চলে আসে। আর আমরা যেভাবে শিখে আসছি আমাদের বস থেকে, আমরা প্রশ্ন করার সুযোগ পাই নাই, এখন কিন্তু পোলাপেনেরা প্রশ্ন করে কিন্তু। সেজন্য আমার একটু ধারণা ছিল যে আসলে ক্যাশ এলসিটা কি। আর যেমন আমার অফিসে মোটামুটি অনেক এলসি করি আমার, যেমন আমার যিনি ক্যাশ করেন এলসি, ওনাকে আমি যদি জিজ্ঞেস করি উনি আজীবন ক্যাশ 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 বলে আসতে, কিন্তু যখন আমি ক্যাশের ব্যাখ্যাটা জানতে চাই, উনি ক্যাশের ব্যাখ্যা দিতে পারেন না। ক্যাশের কারণ ব্যাখ্যা নাই কারো এলসিটা কাছে। হচ্ছে ধরন, আপনি কি হুম ডেফার্ড অ্যাট সাইড নাকি কিভাবে করবেন সেটা ধরন অনুসার কোড দেখে বুঝতে পারবে, এটা হলো সিস্টেম। হুম হুম হুম। আচ্ছা, আমার লম্বাইতে না করি, আমার যেটা প্রশ্ন ছিল ওই আপনাকে মেশিনারিজ ব্যাপারে। আমরা কিছু মেশিনারিজ খুলবো, প্রায় ধরেন এখানে 1-1.5 কোটি মানে টাকা হবে আর 1-1.5 বা 200 কোটি, আমরা একটি স্পিনিং মিল করব। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, আমরা কি সাপোজ যদি ক্যাশ এলসি দিয়ে আমরা করি, ক্যাশ বলতে যেটা বলতে আছে, ধরেন আমার বাংলা টাকা আছে, আমার বিভিন্ন এফডিআর আছে, এটার হুম। এগেনস্টে যদি আমি মানে এলসি ওপেন করি, সেটা কি আমার প্রফিট হবে, ভালো হবে, নাকি আমি ব্যাংক থেকে কোনো লোন নিলে ভালো হবে? সেটাই আপনি থেকে একটু জানার জন্য আমার, যদি আপনার এখন যদি ধারণা থাকে। জি, এখন এইখানে যে বিষয়টি হচ্ছে, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে আপনি কি ক্যাশের এগেনস্টে এলসি ওপেন করবেন না লোনের এগেনস্টে। তো এইখানে রাইট। আমার পরামর্শ থাকবে আপনাদের, আপনি যে প্রতিষ্ঠানটি মানে প্রতিষ্ঠানটি চালু করতে যাচ্ছেন, আপনাদের প্রতিষ্ঠানের মালিকদের কাছে যদি হ্যান্ডসাম পরিমাণ ফান্ড থাকে, হ্যাঁ, হুম এবং চাচ্ছে তারা চাচ্ছে যে তারা এই ফান্ড ব্যবহার করে এই মেশিনারি ইম্পোর্ট করবে, সেই ক্ষেত্রে হুম আপনারা ফান্ড ব্যবহার করে করতে পারেন। তবে এইটাকে যদি আপনারা অন্য কোথাও ইউটিলাইজ করতে চান, লাইক মনে করেন আমার এই হ্যান্ডসাম পরিমাণ ফান্ডটা থাকুক, আমি বর্তমানে লোন নিব, লোন নিয়ে আমি মেশিনারি গুলা ইম্পোর্ট করব, ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে মেশিনারি গুলো ইম্পোর্ট করব, এবং নির্দিষ্ট সময় আমরা লোনটি রিপেমেন্ট করে দিব, এবং এই ফান্ডকে আপনারা এখন আপনাদের ব্যবসায়ের মার্কেটিং বা অন্যান্য ডেভেলপমেন্ট সাইটে যদি ইউজ করেন, আমি মনে করি যে এটি বেশি ভালো হবে। না, আমার প্রশ্নটা এটা ছিল না, আপনি উত্তর দিচ্ছেন ঠিক আছে। আমার প্রশ্নটা হলো, সাপোজ আমি ক্যাশ টাকা এলসি করলাম,
আমি ব্যাংক থেকে লোন নিলাম না, যে এখন এবিসিডি একটা ব্যাংক থেকে নিলাম আমি, কারণ আমার ক্যাশ আছে, আমি তার ব্যাংকে 150 কোটি টাকা এফডিআর রাখলাম যে তুমি এটার এগেনস্টে আমাকে মেশিন খুলে দাও। এনি ব্যাংক, যে ব্যাংক বন্ধ সেই ব্যাংকও এলসি খুলবে, যেটা আমার ধারণা। হুম। আমার প্রশ্ন এটা না, অদূর ভবিষ্যতে কোনো কথার কথা আমি যে ক্যাশ দিয়ে খুললাম, আমার ট্যাক্সে বা কোথাও বা বন্ডে আমাকে কোনো প্রশ্ন করবে যে তোমার এত লিকুইড মানি থেকে তুমি আমাকে লোনে গেলা না, তুমি সেটা দিয়ে খুললা, মানে অদূর ভবিষ্যতে কোনো ফাইন বা কোনো কিছুতে আমাকে কোনো ভোগান্তিতে পড়াইতে হবে কিনা, এরকম কারো কোনো অভিজ্ঞতা আছে কিনা, সেটাই জানার জন্য আর কি। আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি, এই বিষয়টা সম্পর্কে আমিও আসলে এইভাবে চিন্তা করি নাই। তবে আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা। তবে আমাকে কিছুটা সময় অ্যালাউ করেন, আমি আমার নেটওয়ার্কের মাধ্যমে এটি যাচাই করে। আপনি তো গ্রুপে আছেন হুম। আমাদের সাথে, জামান ভাই আছেন না? আছি আছি, কারণ ঘটনা হচ্ছে কি ইনশাআল্লাহ, আমি অনেক বলি সুন্দর আমার একটা বিষয়, আমার আপনি তো অনেক সুন্দর একটি বিষয় উপস্থাপন তবে করেছেন। সারাফাত ভাই, এটা এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলতে, মানে নর্মালি ধরেন ঢাকা সিটিতে আপনি যদি বাড়ি করেন, হুম। লোন ছাড়া বাড়ি করলে ট্যাক্স বেশি হয়। আর যখন লোন নিয়ে বাড়ি করবেন, আপনার ওই যে বাড়ির যে ট্যাক্সটা ওইটা কমে যায়। তো হুম। এই ক্ষেত্রে লোন নিয়ে করাটাই ভালো। বাড়ি এবং মানে আপনার ঋণ ব্যবসা নাই, আপনি প্রতিষ্ঠান না না, দুইটা তো ভিন্ন এখানে না, জিনিস। এখানে এখানে বাড়ি এবং বাড়ি এখন ইন্ডাস্ট্রিজ কিন্তু আলাদা ভাইজান, হ্যাঁ, যে দুইটা প্রশ্ন ভিন্ন জিনিস। করছেন এটা কিন্তু আমি তারপরেও আমি জামান ভাই আমার যে প্রশ্ন। প্রশ্নটি করেছে সেটা একটি যুক্তিসম্মত প্রশ্ন, এবং এটা নিয়ে আমাদের সকলেরই এটা নিয়ে ওয়ার্ক করা উচিত। এটা থেকে আসলে এখান থেকে আমাদের জানার অনেক কিছু আছে। যেমন ভাই, আপনি আমাকে একটু সময় দিয়েন, আমি আমার নেটওয়ার্ক থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব এটার একটা হুম। পসিবল সলিউশন দাঁড় করানোর, ইনশাল্লাহ। হ্যাঁ, এবং গ্রুপে ইনশাল্লাহ কারণ অবশ্যই আমি এটি শেয়ার করব। আমার প্রশ্নটা হলো কি, আমার যে বায়ার কথার কথা, সে ধরেন আমার ওই প্রতিষ্ঠানটা দাঁড়া করাবে, তো তার তো লিকুইড মানির কোনো অভাব নাই, কথা বোঝেন। সে হুম। যদি বলে যে এনি টাইম যে 100-150 কোটি টাকা সে পাঠিয়ে দিতে পারবে, সমস্যা নেই। হুম। এখন প্রশ্ন হলো, এবং আমার কোম্পানিও সে 100-150 কোটি টাকার হিসাব দিতে পারবে, কোনো ব্যাপার নাই, অবৈধ টাকা না, বৈধ টাকা, সম্পূর্ণ বৈধ, সম্পূর্ণ সবকিছু ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো এই ফ্যাসিলিটি আমি নিতে যাই, দেখা যায় নেক্সট আমি অন্য ফ্যাসিলিটি থেকে আবার কোনো আমি কোনো মানে মানে হেনস্থা হচ্ছে কিনা, যেমন কথার হেনস্থা কথা হচ্ছে কিনা, ইনসেনটিভ জি। অন্য কোনো কিছু। বিভিন্ন সংস্থা আমাকে বললো যে তুমি যখন নিজের টাকা দিয়ে তুমি ইন্ডাস্ট্রি করতে পারো, তো তুমি অন্য ফ্যাসিলিটি নিবা কেন? হতে পারে না? জি, জি, জি। এটা আসলে একটা যুক্তিসম্মত কথা আপনার। মানে আপনি শুধু বর্তমান না, ফিউচার নিয়েও চিন্তা করতেছেন। আসলে আমাদেরকে এইভাবে হ্যাঁ। কাজ করা উচিত। না এইভাবে দেখেন, কাজ আমি আজকে এই করলেই প্রতিষ্ঠানে দেখবেন আছি, আমাদের কথার কথা। আমাদের কাজে অনেক হ্যাসেল কমে যাবে। হ্যাঁ, কারণ আমি আজকে এই প্রতিষ্ঠানে আছি, কথার কথা, দুদিন পরে আমি থাকবো না, কিন্তু ওই দুদিন পরে সে বলবে যে এ জামান ভাই এই কাজ করে গেছে, বায়ারকে এভাবে বুদ্ধি দিছে, বলছে ক্যাশ টাকা আছে তুমি খোলো এলছি। কারণ আমি নর্মালি তো লোন চাইলে লোন পাবো, এটা কোনো ব্যাপার না। তো সেই জন্য আমি চাচ্ছি না ওদের ভবিষ্যতে চাকরি রিজিকের মালিক আল্লাহ, এটা নিয়ে আমি টেনশন করি না। তো দেখা যাবে যে ওদের ভবিষ্যতে আমাকে সে একটা কথা বলে, সেটা তো আমার খুব খারাপ লাগবে, কথা বলছেন না? জি, জি, জি। ঠিক আছে জামান ভাই, আমাকে একটু সময় দিয়েন, ইনশাল্লাহ এটি আমরা ওকে। ভালোভাবে যাচাই বাছাই করে এটির যে উত্তরটি আসে ইনশাল্লাহ আমরা গ্রুপে শেয়ার করব। আর ইনশাল্লাহ, ওকে ওকে। আমাদের ক্লাসের আর মাত্র 3.5 মিনিট রয়ে গেছে ফ্রি টাইমের। তো আমাদের 40 মিনিট পরে যদি সেশনটা শেষ হয়ে যায়, আমরা কি সবাই আবার সংযুক্ত হতে চাচ্ছি? জি ভাইয়া। আমার তো মোটামুটি প্রশ্ন শেষ, এখন আরো কারো প্রশ্ন থাকলে তারা কথা বলতে পারবে না রে, ইনশাল্লাহ। জি। আমরা কি 40 মিনিট পরে আমরা কি আবার জয়েন করতে চাচ্ছি? আমাদের কি কারো কাছে আরো জানার কোনো কিছু আছে? আমার ইন্স্যুরেন্স কভার নোট রিলেটেড কিছু কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, ইন্স্যুরেন্স কভার নোটটা যেমন যেটা হয় আমাদের হচ্ছে কি, একটা চট্টগ্রামে আমাদের একটা আমি নামটা বলছি না, ইন্স্যুরেন্স যেটার সঙ্গে আছে সেটাতে মেবি সাধারণত আমাদের মানে মালিক পক্ষে ওনাদের সঙ্গে অনেক আগে থেকেই কাজ আর কি। হ্যাঁ, হুম। ওনারা যখন থেকে খাতুনগঞ্জে 80 দশক থেকে যখন থেকে ব্যবসা শুরু করেছেন, তখন থেকেই সেই ইন্স্যুরেন্স কোম্পানিটাও একদম প্রথম থেকেই মানে আস্তে আস্তে উঠছিল। তো এই জি, কারণে তারা তাদের সঙ্গে কথাবার্তা বলে 50% ইন্স্যুরেন্স কভার নোট তাদের মাধ্যমে করায়, বাকি 50% মানে ইয়া মানে কি বলতাম, রিস্ক তারা বহন করেন আর কি। হ্যাঁ, মানে অর্থাৎ পলিসিটা ফুল তারা সাধারণত দেয় না, বা বা পুরো একটা ফুল সেটা তারা কভার করে না আর কি। এই হুম, কখনো আল্লাহর রহমতে মানে কোম্পানির এই 30-40 বছরে, আমি তো আছি জাস্ট 3 বছর, বাট মানে কোম্পানির হিস্ট্রিতে কখনোই কোনো রকমের ইয়া হয়নি, অ্যাক্সিডেন্ট হয়নি। বাট যদি কখনো যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে কি মানে এই ধরনের মানে কোনো একটা অ্যাক্সিডেন্টে কি এটা
কোনো একটা মানে কি বলতাম খারাপ কোনো কিছু হতে হতে পারে কিনা, যে ইন্স্যুরেন্স কমানোটা পরিমাণ কম, বা মানে আমার কথাটা বুঝতেছেন কিনা? আচ্ছা মুসাব্বির ভাই, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ, যে আপনি মনে করেন ইন্স্যুরেন্স নিয়েছেন $10,000, কিন্তু আপনি যখন হ্যাঁ, পলিসি আবেদন করতেছেন তখন আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি অনলি $5,000-ই পলিসি দিচ্ছে, $5,000 হ্যাঁ, দিচ্ছে হ্যাঁ, না? বিষয়টা কি এইরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা বিষয়টা এটা আসলে এটাতে আসলে কোনো লাভ বা লস কিছু হয় কিনা সেটা আসলে আমি ঠিক জানি না। এইটা এইটা হলে আসলে আপনার আলটিমেট কোনো লাভ বা লস হোক বা না হোক, এটাতে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কিছু লাভ হয়, বুঝছেন? ওরা যে কাভার নোটটা ওপেন করে সেটাই আসলে ইউটিলাইজ করে না। ওরা কাভার নোটের বাংলাদেশে যে হিসাবটা দেয় সেটা হচ্ছে পলিসির অ্যামাউন্টের উপরে, বুঝতে পেরেছেন? আচ্ছা। যদি হ্যাঁ। এইরকম বিষয় হয় এবং আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানি, যেহেতু আপনি বললেন আপনাদের মালিক পক্ষের সাথে আগে থেকে চুক্তি হয়ে তারাই কাজ হচ্ছে, এবং ভবিষ্যতে হুম। আসলে এটা এইভাবে যদি হয়ে থাকে, এটি এটি অবশ্যই ডেঞ্জার। ডেঞ্জার এই কারণেই, কারণ যদি মনে করেন আপনার $10,000 একটা শিপমেন্ট, আপনি $5,000 পলিসি নিয়েছেন এবং $5,000 পলিসি নেন নাই, তাহলে আপনার যদি হ্যাঁ। কোনো বিপদ ঘটে, পুরা মালটাই যদি ডেস্ট্রয় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ হাজার হুম। ডলার উপরেই ক্লেম করতে পারতেছেন। বাকি পাঁচ মানে হাজার বাকিটা ডলার তো কিন্তু আর আপনার ক্লেম রিস্কে করতে চলে পারবেন না। যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এইখানে আবার বিষয়টা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার রিলেশনটা কেমন, বা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদেরকে কিভাবে দেখে। এইরকম বিপদ আসলে তারা কিভাবে আপনাদেরকে সাপোর্ট দিবে, এই বিষয়গুলোও আসলে এখানে ম্যাটার করে। তবে এইরকম না করাটাই উত্তম। আচ্ছা ভাইয়া। জি, আপনি জি, ইন্স্যুরেন্স, মানে আপনি 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 বলতেছিলেন আর কি। জি জি, আমি ওই ইন্স্যুরেন্স পলিসির যেটা বললাম, এটা আসলে এইভাবে কাম্য না। কারণ আপনার আপনি যখন পলিসি, আপনার যখন গুডসের কোনো ক্ষতি হয় তখন কিন্তু আমাদেরকে পলিসির একটি ফটোকপি সহ আবেদন করতে হয়। এবং এই ইন্স্যুরেন্সের আপনার যখন কোনো ক্লেম করবেন, এটি কিন্তু শুধুমাত্র আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই এই ফাইলটি যে পাস হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। এটা কিন্তু বাংলাদেশের যে ইন্স্যুরেন্স কোম্পানির যে হেড আছে তাদের কাছে যায়, বুঝছেন? তাদের কাছে যাওয়ার আচ্ছা। মাধ্যমে এটি ক্রস চেক হয়, ভেরিফিকেশন হয় যে এখানে আসলে কোনো জালিয়াতি হচ্ছে কিনা। এই বিষয়গুলো ক্রস চেক হওয়ার পরেই কিন্তু আপনার ফান্ডটা অ্যাপ্রুভ হয়। এখন আপনি চিন্তা করেন, আপনার $10,000 শিপমেন্টের ক্ষতি, আপনি যদি $5,000 পলিসি দিয়ে আবেদন করেন এবং আপনি $10,000 ক্লেম করতেছেন, এটা কি কোনোভাবে মানে ইথিক্যাল মনে হয়? না, ঠিক আছে। আচ্ছা সারাফত ভাই, জি আমি যদি ইম্পোর্ট সম্বন্ধে আমার নলেজ একদম কম, আমি একটা বিষয় শেয়ার করি। জি যদি ওই প্রতিষ্ঠান ধরেন $5,000 ইন্স্যুরেন্সের মানে কাভার নোট নিল, তাই না? হ্যাঁ, কিন্তু বেনিফিটটা ওনারা কিন্তু $10,000 নিয়ে গেল। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান যদি ঝুঁকি নেয়, তো কি প্রতিষ্ঠানের প্রফিট হবে না? প্রতিষ্ঠানের কারণ ধরেন প্রফিট বলতে আমি দশ আপনাকে হাজার বলি, আমি আপনাকে জি বলি বিষয়টা হচ্ছে $10,000 না। বিষয়টা হচ্ছে এইরকম, মনে করেন আপনি $5,000 একটি শিপমেন্ট ওপেন, আপনি $5,000 একটি ইন্স্যুরেন্স কিনে আপনি $5,000 একটি এলসি ওপেন করেছেন, হ্যাঁ? এবং জি জি পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি কি বল, আপনার পিআই এর 10% টলারেন্স ছিল। 10% জি টলারেন্স অনুযায়ী আপনার কি হচ্ছে, আপনার সাপ্লায়ার আপনাকে $5,500 পর্যন্ত সে শিপমেন্ট করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ জি জি এখন জি আপনি কি করলেন, আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে নেগোশিয়েট করে নিলেন যে আমার পিএ যদি ডলার থাকে, তুমি আমার কাভার নোটে কোনোভাবে কোনো ডলার মানে টলারেন্স, আমার পিএ যদি টলারেন্স থাকে, আমার কে টলারেন্স অনুযায়ী কাভার নোট ইস্যু না করা, আমাকে শুধু আমার পিআই ভ্যালু দিয়েই কাভার নোট ইস্যু করে দিবেন, জি ঠিক আছে? তো এই ক্ষেত্রে জি পরবর্তীতে দেখা গেল আপনি $5,000 কাভার নোট নিলেন এবং আপনি টলারেন্স সহ এলসিটি ওপেন করলেন। ওপেন করার পরে আপনার সাপ্লায়ার আপনাকে শিপমেন্ট করলো $5,500 এস পার টলারেন্স, জি ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে জি আসলে বিষয়টি কি দাঁড়াচ্ছে, এই যে আপনার যে $500 অতিরিক্ত আছে, অতিরিক্ত আসছে, আপনি এটার কাভার নোট নেন নাই বা এটার পলিসিও নিচ্ছেন না, জি ঠিক আছে? আপনি আপনি যখন পলিসির জন্য আবেদন করলেন, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু কাভার নোট $5,000, আপনাকে পলিসিও দিয়েছে $5,000। তো এই ক্ষেত্রে আপনার পণ্যের যদি কোনো ক্ষতি না হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে বাই চান্স, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এই বেনিফিটটি পেয়ে যাচ্ছেন। আপনার কি হচ্ছে, $500
অতিরিক্ত 500 ইন্স্যুরেন্স কাভারেজ ইন্স্যুরেন্স চার্জ প্রিমিয়াম দেওয়া যেটা লাগতেছে আছে না। সেটা পরিশোধ করতে হচ্ছে না, জি বুঝছেন? বাট জি। এখন এইখানে ক্ষতির যে বিষয়টা শুধুমাত্র জাহাজ ডুবি ছাড়া বা পণ্য চুরি হওয়া ছাড়া অন্যান্য সব বিষয়েই ক্ষতি কিন্তু আপনার 100% হয় না। লাইক মনে করেন এই তা যে ঠিক। বৃষ্টির সিজন, এখন বৃষ্টি চলতেছে, বৃষ্টির সিজনে কি হলো আপনার সিএফএস থেকে গাড়িতে পণ্য লোডের সময় আপনার 5-6টা কার্টুন ভিজে গেল, 5-6টা কার্টুনের ভ্যালু তো আমার ফুল ইনভয়েস ভ্যালু হতে পারে না, পারে কি? না না না, তা তো কখনোই হবে না। 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 তাহলে আপনার পলিসি $5,000 নেওয়া আছে, আপনার ওইখানে মনে করেন $1,000 প্রোডাক্ট ভিজে গেছে, তাহলে আপনি তো ক্লেম করবেন $1,000, যেটা আপনার পলিসির ভ্যালুকে কাভার করতেছে। তাহলে সেই অনুযায়ী মধ্যে জি। কিন্তু আমার ওই অতিরিক্ত $500 যেটা বেশি শিপমেন্ট এনেছে ওটার কাভার নোট না নিলেও হচ্ছে। বিষয়টা এইরকম, বুঝছেন ভাইয়া? ঠিক। আচ্ছা, এই ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান যদি ঝুঁকি নেয়, বুঝছেন, মানে হুম। শারাফত ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। প্রতিষ্ঠান যদি ঝুঁকি নেয়, ধরেন $20,000 সাপোজ এলসি ভ্যালু, ওনারা কাবার নোট নিল ধরেন $10,000। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান ঝুঁকি নিল, যদি ইন কেস জাহাজটা ডুবে যায় বা জাহাজে কোনো দুর্ঘটনা হয়, হুম। তখন তো ধরেন ওনারা সর্বোচ্চ $10,000 পর্যন্ত ক্লেম করতে পারবে, তাই না? তাই, জি জি আর জি। যদি গুডসটা একদম অক্ষত অবস্থায় বাংলাদেশে চলে আসে, হুম তো এই এক্সট্রা $10,000, মানে $20,000 যেহেতু আছি, $10,000 কাবার নোট নিছে, তাই না? হুম হুম হুম। তো ওই $10,000 জন্য যে কাবার নোটের যে প্রিমিয়ামটা দেওয়া লাগতো বা টাকাটা, এই টাকাটা সেভ হবে প্রতিষ্ঠানে, তাই তো? জি জি জি। আচ্ছা। জি এই ভাই। ক্ষেত্রে প্রতিষ্ঠান থ্যাংক ইউ যদি ভাই। ঝুঁকি নিতে চায় প্রতিষ্ঠান ঝুঁকি নিতে পারবে, এটা ডিপেন্ড করতেছে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের উপরে। না, এটা তো ধরেন ঘটনা হয়েছে, এটা তো সাধারণত কোনো প্রতিষ্ঠান করতে চায় না বা করে না, হুম হুম ঠিক হুম আছে? হুম হুম হুম। তাও পয়েন্ট গুলো মানে কি কি সমস্যা এরাইজ হইতে পারে আর কি, আমার মনে হলো, যেহেতু আমাদের ধরেন আমি তো বিশেষ করে জানেন কাস্টমস বন্ড নিয়ে কাজ করি, এটা তো ঝুঁকি বা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। হুম হুম হুম। এর জন্য ওই চিন্তা থেকে ঝুঁকি বা চ্যালেঞ্জের যে পার্ট গুলো, এগুলো আমি নোট করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। না, এখানে বিষয়টা হচ্ছে শুধুমাত্র হুমায়ুন ভাই, আপনার যে প্রশ্নটা জি সেটা আমি জি মানে এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি, এইখানে ওই যে আপনি বলতেছেন এলসি ওপেনিং এ $20,000 আমার পিএ, কিন্তু আমি $10,000 কাভার নোট নিয়েছি। এই ক্ষেত্রে জি। আপনাকে ব্যাংক যদি সহায়তা না করে আপনি কিন্তু এলসি করতে পারবেন না। ব্যাংক তো কখনো এটা সহযোগিতা করবে না ভাই। তাহলে এখন সহযোগিতা যে, না করলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটা নেওয়া সত্ত্বেও কিন্তু আপনার এটা কাজ করতেছে না। মানে ইন্স্যুরেন্স কোম্পানিতে নেওয়া কারণ যাবে না আর কি, ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু ঠিকই ওই পিআই এর সমমূল্যের কাভার নোট ইস্যু করতে হবে। হ্যাঁ। না, ওই যে মুবাশ্বের ভাই বললো, তো আমি এই জায়গা থেকে প্রতিষ্ঠানের যে বেনিফিটের যে একটা পয়েন্ট আছে হুম হুম বা হুম। পাওয়া যাবে কিনা, এটা আলোচনা করলাম আর কি আপনার সঙ্গে। কারণ আমি ইম্পোর্ট সংক্রান্ত কাজে ফিজিক্যালি কাজ করি না এখন পর্যন্ত, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এটাই তো আপনি আপনার সঙ্গে ইম্পোর্ট শেয়ার সম্পর্কিত করছিলাম, যার কাজ জন্য না এটা করলেও আলোচনা। আমি তো জানি আপনি বন্ডে আলহামদুলিল্লাহ ভালো এক্সপার্ট, বন্ড এবং রিস্ক অ্যানালাইসিস। ওরে গেছে রে। যাক, দেখি অসুবিধা ইনশাল্লাহ নাই। আপনার সাথে সাক্ষাৎ আমাদের এই যে করবো। এই ক্লাসে যারা আছেন তারা যদি গার্মেন্টস এর বন্ড রিলেটেড কোনো সমস্যায় পড়েন, আমাদের গ্রুপে হুমায়ুন ভাই আছে আপনাদের সাথে, আপনারা তার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সে যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আমার সাধ্যের মতো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। জি মোসাব্বির ভাই, যে আপনার বিষয়টা কি আপনি ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। মহিউদ্দিন ভাই কি কিছু বলতে আসসালামু চাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আমি হুমায়ুন ভাইকে অ্যাটেনশন করে একটা কথা বলতে চাই। আমি এই আপনার বন্ড রিলেটেড কাজের আমার নলেজ খুব কম। আমি ওনাকে মাঝে মাঝে হয়তো একটু বিরক্ত করব কাজটা জানার জন্য। অসুবিধা নাই ভাই, অসুবিধা নাই, আপনি আপনি বিরক্ত করলে আমি একটু খুশি হব ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ আপনার সাপোর্ট দেওয়ার জন্য। বিরক্ত অসুবিধা নাই, করলে, আপনি নক দিয়েন ভাই। জি জি, বিরক্ত করলে কখনো বিরক্ত জ্ঞান করলে আমি কমে না, খুশি হব জ্ঞান ভাই। বাড়ে, অভিজ্ঞতাও বাড়ে। যে তা আমি আমি, সাধ্যের মধ্যে মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। জি। তাহলে 10টা বেজে গেছে, ইনশাআল্লাহ। অনেক লেট হলো। আজকের আলোচনাটি ওকে। আমরা এখানেই শেষ করি ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার।
আজকে শনিবার জি তো, ইনশাল্লাহ ভাই। নেক্সট ক্লাস মঙ্গলবারে ইনশাল্লাহ আমরা এক্সপোর্ট প্রসেস ফ্লো নিয়ে কথা বলবো এবং এক্সপোর্ট সম্পর্কিত সমস্যা ও সমাধান নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ওকে ভাই। ঠিক আছে। ইনশাল্লাহ। আর আমার একটা রিকোয়েস্ট, শুনেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই বন্ড রিলেটেড একটা ক্লাস নেওয়ার জন্য বা একটু আলোচনা করলে ভালো হয়। অবশ্যই সবকিছু ধাপে ধাপে বন্ড আসবে এবং এই হুমায়ুন ভাই আপনাদের বন্ড রিলেটেড ক্লাস নিবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবকিছুই আসবে আমি ধাপে ধাপে। আমরা ভাই ইম্পোর্ট। ভাই আমি একটু বলি হ্যাঁ। হুম হুম আমি ক্লাসের কিছু টপিকস নিয়ে একটা শীট তৈরি করতেছি, বুঝছেন? হুম 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 এখন পর্যন্ত আমার এই ধরনের শীট তৈরি নাই, প্রিভিয়াস তৈরি করা হয় নাই, তবে আমি তৈরি করতেছি। তবে একটু সময় লাগবে আমার ক্লাসটা নিতে। তবে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আর আমি যদি এটা জানি, আমি ইনশাল্লাহ শেয়ার করব, নক দিয়েন। আমি আর আমি ঠিক আপনার ক্লাসটা আছে। শুরু থেকে সালমান এটা ভাই শিখতে শুরু চাই। করুক। জি আমি এটা বন্ড রিলেটেড কাজগুলো আমি একদম শুরু থেকে শিখতে চাই, যেহেতু আপনি এটা শীট তৈরি করতেছেন, এমন ভাবে জি করবেন যেন ফ্রেশার এটা আপনার শীটটা দেখলে সে খুব ভালোভাবে বুঝতে পারে। এটা আমরা রিকোয়েস্ট ইনশাল্লাহ। থাকবে আপনার উপরে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ একটু সময় দিয়েন, আশা করি তৈরি করতে পারবো আর কি ভালোভাবে। ইনশাল্লাহ। জি জি, ঠিক আছে, তাহলে আজকে ওকে, এখানে আল্লাহ শেষ হাফেজ। করি। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।